আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার পরিচয় দিই, আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, উপপরিচালক লিভ রিজার্ভ, সংযুক্ত আছি ব্যাটারি শাখা এবং অতিরিক্ত দায়িত্ব কৃষি শাখা। আর এই যে শাখায় দাঁড়াই আছি, এই জায়গা থেকে আমার জীবনের শুরু। 19তম BCS এর মাধ্যমে 99 সালে সর্বপ্রথম আমি এই শাখায় ল্যাবরেটরিতে ভেটেরিনারি ডাক্তার, মানে ভেটেরিনারি সার্জন হিসেবে জয়েন করি। তারপরে আবার বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় গেছি, তারপরে মনে করেন উপজেলা লাইভস্টক অফিসার হয়েছি, সেখান থেকে এখন জেলা পর্যায়ের কর্মকর্তা হয়ে এখন মনে করেন যে এখানে আসলাম। আমার আর 4 মাস পরে রিটায়ারমেন্ট। এখন হলো যে এখানে আসলে দীর্ঘদিনের আপনারা যে লাইনে আছেন, যদি চর্চায় থাকেন, একবার শিক্ষা রাখেন, আলাপ ফেল লাভ নেই। আপনি যে প্রফেশনটা আছেন, এই প্রফেশনটা কিন্তু অনেক রিস্ক। আমি অনেক সময় বলি যে আরবির জ্ঞান, আরবি সাহিত্য, এগুলো সম্পর্কে কিন্তু আমরা শুনি না, আমাদের জানানো হয় না, পাঠ্যপুস্তক পাইনি বা আমাদের ফ্যামিলির থেকেও এগুলো করে না। এখন আইসে হাল জামানায় কিছু কিছু এগুলো পাইলে পর দেখি যে যথেষ্ট সমৃদ্ধ আরবি সাহিত্য। তাহলে ওই বিষয়ে আপনাদের স্টাডি করা দরকার আছে। অনেক জীবনী জানি না, অনেক মহামনীষীদের জীবনী জানি না, অল্প একটু যেটা জানি এটা দিয়ে একটা লোককে অ্যাসেস করে ফেলাই। হ্যাঁ, যেমন ধরেন তোমরা খাও, নিজেরা খাও, পশুকে খাও, সূরা আল বাকারা, শেষ আলাপ। আরে বাবা, এইটুকু হইছে। এটার মধ্যে কি সারবত কি, টোটালটা কি সেইটাকে ব্যাখ্যা করে যদি মানুষকে বুঝাইতে পারেন, তখন হবে আসল বুঝ নাকি। এখন মনে করেন যে এই কৃত্রিম প্রজনন রূপে বংশবৃদ্ধির উপরেও কিন্তু আমাদের ধর্মের ডিরেকশন আছে, তাই না? কি ডিরেকশন আছে যে বংশবৃদ্ধির জন্য কোনো পশু ব্যবহার করলে সেটা টাকা নেওয়া যাবে না, এটা জানেন নাকি? হ্যাঁ, কিন্তু এখন যুগের যে হাওয়া, যে তাল, বা আমরা যে এই যে একটা বিরাট কর্মযজ্ঞ এখানে আমরা শুরু করছি, দ্যাট মিনস এই যে এইখানে একটা সিমেন্ট প্রসেসিং করতে আপনারা যে টাকাটা দেন সরকার থেকে, মনে হয় একটা এখন 70 টাকা সরকারিভাবে, আর বেসরকারি একটা সিমেন্টের দাম কত? অনেকে তো দাবি করছে 1000 টাকা। তাহলে দেখেন আর বেশিও নেই। আপনার বাড়ি কোথায়? বরিশাল? পটুয়াখালী কোথায়? গলাচিপা, গরুবাছুর এলাকা। যাই হোক, এই বেশি নেয়, এটার পিছনে যে কাজগুলো আছে সেটা ব্যাখ্যা পড়ে। এখন মনে করেন যে এগুলো আসলে ওই একটা আপনার বাড়িতে একটা লোক যাইতে হয়, তারপর তার বীজটাকে প্রসেস করে গরুতে দিতে হয়, সেখানে আবার আসতে হয়, তাহলে তার কিছু পারিশ্রমিক আছে, খরচ আছে, সেই হিসেবে এটা নেওয়া যাবে। এখন এই জন্য বলতেছে যুগের সাথে তাল মিলাইয়া ওই কথাটাকে কিন্তু আবার মানে অন্য মানে মানুষের সাথে প্রেজেন্টেশন করতে হবে। আপনার মোদ্দা যেটা শুনতে শুনতে হবে না, ঠিক আছে? এখন আপনারা আসছেন এখানে আসছেন কোথায়? কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামার সাভার টাকা, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার টাকা, ঠিক আছে? তাহলে গো প্রজনন কথাটা আসছে মানে রিপ্রোডাকশন, বংশ বৃদ্ধির যে উদ্দেশ্য। এখন ওইখানে আপনি গরু টোটাল হিসাব করলেন যে 1800 গরু আছে, দুধ পাইতেছেন ডেইলি 1500 লিটার। এখন করলেন যে গরু দিয়ে দুধ বাদ দিলেন, আচ্ছা কি হইল, এত কম। এগুলো হলো নাদান বান্দারা এটা করবে। আপনি দেখতে হবে যে কয়টা দুধের গাভী আছে, সেইটা একটা দুধ সর্বোচ্চ আমরা দুধের রেকর্ড করি 305 দিন। 305 দিনের রেকর্ডটা নেই। এখন কোনোটা অলরেডি 150 দিন হয়ে গেছে, কোনোটা 200 দিন হয়ে গেছে। এখন গড় করলে তো 3 লিটারই পড়তে পারে, এর মধ্যে তো কেউ বেশিও আছে, কম আছে। এগুলিও বোধের মধ্যে আনতে হবে। এখন মানে আমরা দুধ হিসাব করলেন, জনবল হিসাব করলেন, অফিসার হিসাব করলেন, বেতন দিয়ে বাদ দিলেন যে দুধের দাম কত টাকা পেয়েছেন, বেতন দেওয়া, এটা হবে না, এটা দিয়েও পারবেন না। এটা কি? এটা একটা সম্প্রসারণমূলক কাজ। এইটা না হলে আজকে বিভিন্ন জায়গায় যা দেখবেন যে সাদা পাকড়া গরু, অনেক গরুর সংখ্যা বেশি আমাদের একটা। আপনারা অনেক সময় আছে মুরব্বী যারা আছে, এরা তো আসলে মুরব্বী না, এরা আমার এই সময় কাছাকাছি বয়সী, এত মুরব্বী হয়ে পারে নাই। আমরা যে বুড়া মানুষ দেখছি, সেই বুড়া মানুষ এখন আছে বাইচে একজন নাই, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় আমি ছিলাম ছোট, অনেক কিছুই মনে আছে, ঠিক আছে? তো সেই সময় তো হিসাব করলে কেউই নেই। তখন তারা বলছে আরে আমাদের সময় কত গরু ছিল, আন্ডা ছিল, কোনো গরু ছিল না, এগুলো রেকর্ড করেন না। এই যে আন্ডা ফান্ডা কইতেছে, এগুলো তো আবার উঠে দেবো আসলে এখন কিন্তু ক্যাটেল পপুলেশন বাড়ছে, জাহাজ উন্নয়ন হয়েছে, হয় নাই? হাইব্রিডাইজেশন হয়েছে না? ফ্রিজিয়ান গরু আসছে, তারপর কি ব্রাহ্মা গরু আসছে,
আমরা আবার আমাদের জার্সি আছে, হ্যাঁ, তারপর আমাদের দেশে আমরা নিজস্ব কিছু জাত আছে রেড চিটাগং, যেগুলি ওই দিকে আছে কিছু গরু, যেগুলি রোগ ব্যাধি কম হয়, ঠিক আছে, রোগ ব্যাধি কম হয়, হ্যাঁ। এই রেড চিটাগং কিন্তু রোগ ব্যাধি কম হয়। তারপরে আরেকটা আছে মিরকাদিম, আপনারা দেখছেন নাকি, গেলে দেখবেন সাদা দবদবে সাদা, এটা আমাদের দেখি যায়, রোগ ব্যাধি কম হয়। তা আমি বড় গরু পালবো কি জন্য ফ্রিজিয়ান, দুধ পাওয়ার জন্য বেশি বেশি, কারণ এটা হলো দুধের জাত। জার্সি কিসের জাত, দুধের জাত। কিন্তু আমি আবার ওই ছোটোগুলো যেহেতু দেশি জাত, দেশি মুরগি কি আমি বিলুপ্ত করে ফেলি উন্নত জাতের মুরগি দিয়ে ভরবো দেশ? না, দেশি মুরগি একটা কদর আছে না? হ্যাঁ? আপনাকে যেন আমি দাওয়াত দিয়ে ব্রয়লার মুরগি খাওয়াবো, আপনি খালি মনে মনে করবেন যে কী করলোটা কি, হ্যাঁ, করলোটা কি, আমার মতো এরকম একটা নুরানি মানুষের করলোটা কি। আর যখন তুমি দেশি মুরগি দেবো তখন কিন্তু আপনার একটা আমার প্রতি একটা ডিলাইট। কলা যদি চাষের টানা দিয়ে যদি নরসিংদী সবজি কলা, এই যে সাগর কলা খাওয়া ভালো লাগছে, যে এখান থেকে কিন্তু কিছু মানদণ্ড আছে, দেশি জিনিসের চাহিদা আছে, এই জন্য দেশি জিনিসকে সংরক্ষণ করতে হবে, যেটাকে বলা কনজার্ভ। তা আমাদের এই ফার্মের মূল উদ্দেশ্য হলো ওখান থেকে আমরা বাছাইকৃত, অর্থাৎ তার মায়ের দুধ দেওয়ার হিস্ট্রি, দাদির নানির হিস্ট্রি দিয়ে যেই সারগুলো ওখানে হবে, সেই সারগুলোকে আমরা এইখানে আইনা দেখেন ট্রায়াল শাখা লেখা আছে, এইখানে আমরা লালন পালন করবো। অনেক 100 সার গরু আনার পর লালন পালন করে ওর যখন পিউবার্টি আসবে, বয়স সন্ধিক্ষণ আসবে, তখন তার বয়স সন্ধিক্ষণ মানে তার ভিতরে সেক্সুয়াল ইটা আসবে, ডিজায়ার আসবে, সে লাভ দেবে, মাউন্ট করবে, বীর্যপাত ঘটাবে, হ্যাঁ বালেক। তখন আমরা সেটাকে, এইখানে আমাদের একটা শাখা আছে, সেইখানে দামি সার আছে, তার উপরে লাভ দেওয়া আর আর্টিফিশিয়াল জনি আছে, ভ্যাজাইনা বলে, সেইটা দিয়ে আমরা ওই সিমেন্টটা নিব, তার বীর্যটা নিব, যেটা ধাতু বলে, নিয়ে ওইটা মাইক্রোস্কোপের তলে দেখলে দেখা যায় শুক্র কীটগুলো দৌড়েছে, খুব ইন্টারেস্টিং, শুক্র কীটগুলো দৌড়েছে। তখন এরকম দেখে তখন 100 গরু থেকে আমরা 10টা পাইলেই খুশি, অনেক সময় 10টা পাওয়া যায়, যেটা সব দিক দিয়ে নিখুঁত, মনে করেন যে সিমেন্ট ভালো, তার সাইজ ভালো, মা বাবার হিস্ট্রি দিয়ে দেখলাম, দুধের হিস্ট্রি ভালো, এখন আসবে তার শারীরিক দাঁড়ানোর স্টাইল ভালো আসছে না, ঘুরের উপরে দাঁড়ায় না, দেবায় দাঁড়ায়, তারপরে মাউন্টিং স্টাইল ভালো কিনা, তারপরে সে একটা দামি দেখবে বা ফুলেল দেখবে, কত দ্রুত তার ভিতরে সেক্সুয়াল ডিজায়ারনেসটা আসে, এই সমস্ত বৈশিষ্ট্য আছে, প্রায় 30-40 ধরনের বৈশিষ্ট্য। আরেকটা যে বৈশিষ্ট্য সেটা হলো তার ভিতরে ডিজিজ আছে কিনা, সে যক্ষা আছে কিনা, অর্থাৎ বোবাইন টিবি আছে যে থাকে, সে যত ভালোই হোক, যত ভালো বাদ, ব্রুসেল একটা রোগ আছে, যদি সেই রোগ থাকে তাহলে ওই গাভী দিয়া যদি আমি কোনো ওই সারের বীজ দিয়ে যদি কোনো গাভীকে প্রজনন করাই, তাহলে 5 থেকে 7 মাসের দিকে বাচ্চা অ্যাবর্শন হবে। এই আপনার 20টা গরু আছে, তার মধ্যে 10টাই গাভীর আছে, মনের সুখে বাঁচতেছেন, সবগুলো বাচ্চা হয়ে যাবে, বাচ্চা পাবো, দুধে ভাইসা যাবে আমার, কিন্তু সবগুলোর বীজ মনে করেন ব্রুসেল এসে ঢুকে গেছে কোনো সিস্টেম। তখন এই 7 মাস 8 মাস একটার পর একটা বাচ্চা পালন শুরু করছে, তখন কিন্তু এটা আগুন লাগাই দিতে আরও ভালো ছিল। এই যে বিপদটা, এই জন্য আমরা অনেক যাচাই বাছাই করে ব্রুসেলা ফ্রি, টিউবারকুলোসিস ফ্রি, ট্রাইকোমোনিয়াসিস নামে একটা রোগ আছে, যেই রোগটা যদি কোনো গাভীর ভিতরে থাকে, জমিতে থাকে, তাহলে ওখানে বীজ দিলে পর 3 মাসে বাচ্চা ফেলাই দেবে, ট্রাইকোমোনিয়াসিস। তাহলে দেখেন এইগুলোই তো আমাদের অজানা, শুনছেন কখন এই কথা বলছি? তাহলে এইগুলো কিন্তু অজানা বিষয়, এখানে একটা বিরাট সাইন্স, ঠিক আছে। এইভাবে করে আমরা ষাঁড় গরু এখানে বাছাই করে আনার পরে একটা ষাঁড়, এখানে প্রসেস কিন্তু অনেক জটিল, সকাল 6টায় শুরু হয়, ষাঁড় গরুর গোসল করাই না, ওইখানে তারা করায় সবগুলো, আর ডামি বুল আর একটা যেটা এখন লাভজাব দেওয়ার মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে গেছে, ওর উপরে ওর দেখলেও মাউন্ট করলে পরে ওর বীর্য নেই, নিয়ে ওইখান থেকে ল্যাবরেটরির ভিতরে দিয়ে দেওয়া হয়। ওইটা প্রথমে যদি দেরি হয় কাজ, তাহলে ওখানে একটা ওয়াটার বাথ আছে, 37 ডিগ্রি সেলসিয়াস তাপে ওখানে রাখলে ওইটা মরে না, তখন ওইখান থেকে এক ফোঁটা নিয়ে ওইটার ঘনত্ব দেখে, তারপরে ওইটা আন্ডার মাইক্রোস্কোপে দেখে, একটা কাঁচা সিস্টেম আছে, কম্পিউটার অ্যানালাইজ সিস্টেম, তো সেই পদ্ধতিতে টোটাল যে ফরওয়ার্ড মুভমেন্ট কয়টা আছে, ব্যাকওয়ার্ড মুভমেন্ট কয়টা আছে, কয়টা রাউন্ড করে, আমরা শুধু ফরওয়ার্ড মুভমেন্টটা নেব, কোনোটা যদি এইভাবে করে শুক্র দৌড়ে পিছনে নেব না, কোনোটা যদি রাউন্ডিয়ার মুভমেন্ট ঘুরে তাহলে নেব না, আবার দেখা গেলো 2টা মাথাওয়ালা শুক্রকীট, এটা অ্যাবনর্মাল নিব না, এরকমভাবে আমরা তখন ওই যেটা সিমেন্ট যেটাকে বলে বীর্য, ওইটাকে যাচাই বাছাই করার পরে
ওইটার তাপ অর্থাৎ 37 শরীরের তাপ 37, ওটা ওইখানে ওয়াটার বাথে 37 ছিল, সেইটাকে তখন আমরা কেমিক্যাল মিশিয়ে রেখে দিই আরেকটা জায়গায় যেখানে তাপ 4 আসবে, 4 ডিগ্রি সেলসিয়াস, 37 থেকে 4 আসার যখনই আসবে তখনই আমরা এটাকে একটা মেশিনে ঢুকাই দিয়ে এটাকে -140-এ বরফ করে, -140-এ এটাকে ফ্রিজিং করার পর যখন ফ্রিজিং হয়ে যাবে, ওইখানে স্বয়ংক্রিয় মেশিন যেখানে আছে ভিতরে খুব সফিস্টিকেটেড, তখন এইটাকে ওখান থেকে বের করে আমরা লিকুইড নাইট্রোজেন, তরল নাইট্রোজেন, এই আল্লাহ যে দিছে না 77 নাইট্রোজেন আর 16 অক্সিজেন, মধ্যে কথা দশমিক আরও কিছু আছে, সেটা পাবে। অক্সিজেন নাইট্রোজেন মিল করে দেয়, শুধু অক্সিজেন দিলে আপনি বাঁচতে পারতেন, শরীরটা পুড়ে যেত। এই জন্য অক্সিজেনের সাথে নাইট্রোজেন একটা মিল থাকে, আর অন্যান্য হিলিয়াম অনেক গ্যাস থাকে। ওই নাইট্রোজেন থেকে ওই উন্নত বিশ্বের এরা, ইংল্যান্ড, ফ্রান্স, এরা মেশিন বানাইছে, এই বাতাস থেকেই ওই নাইট্রোজেনকে তরল করে বানাইছে। তরল করে দেখবেন যখন ঢেলে দেয় পানির মধ্যে, শরীরে ঢালতে ওইটা কিন্তু 60 ডিগ্রিতে যে ফ্রিজিং হলো সেইটা বৈরানি একদম উঠাইয়া একটা গবলেট আছে গ্লাসের মতো রুমে দিয়া সরাসরি ওই নাইট্রোজেন গ্যাসে উঠাই দেওয়া। এবং তখন যে একটা তাপ, যে বেশি তাপ ছিল না -140, সেখানে আরও -196 গেল, তাহলে আরও তাপ কি হারাইল। এইভাবে করার পরে এইটাকে আমরা নাইট্রোজেন দিয়ে সবসময় ঢেকে রাখবো। একটু নাইট্রোজেন যদি কমে যায়, এই যে নাইট্রোজেন একটা কন্টেনার ভরে আছে না, এখান থেকে 40% বেড়ে যাবে, বুঝছেন? যার জন্য এই ইভাপোরেশন হয়ে যায়। এইটাকে চেক দেওয়ার জন্য আমরা প্রায় ওইটাকে নাইট্রোজেন দিয়ে ফিল আপ রাখি যাতে সিমেন্ট নষ্ট না হয়। এখন ওই স্ট্রটা যদি আপনি উঠাই, এরকম সাবজেক্ট ভেঙে দেবে, এইটাকে তখন করতে হবে কি, উঠাইতে হবে, উঠাইয়া একটা ট্রে আছে, কিডনি ট্রে বলে বা পেট্রি ডিশ অথবা মগ বলে, এটার ভিতরে আমি গরম পানি দিই, সেই পানির তাপ হবে 38 থেকে 39 থার্মোমিটার আছে এখানে। আমরা এই যে আমাদের এফআইরা বাড়িতে বলে, ভাই গরম পানি রেডি রাখেন, আমি আসতেছি আপনার বাড়িতে, এটা বলে না? তারপরে গরম পানি রেডি রাখে, তারপরে সে পানি ঢাললে পরে আঙ্গুল দিয়ে দেখে দিতে, তো অভিজ্ঞতা হয়ে গেছে না, একটু পানি মিশে ওই একটা স্ট্র পাথাইলা পাবে যেটা আগে এরকম দিত, অনেকে ভুল করতো, তখন পিছনে একটা আছে কী বলে কটন ফ্ল্যাগ আছে, উল্টা দিলে ওই ছিটে চোখ নষ্ট হয়ে যেত। এই জন্য এখন রিসার্চ করে দেখা গেছে এটা পাথাইলা দিতে হবে। হ্যাঁ, এটা এরকম পাথাইলা দিলে পর তখন এটা 15 সেকেন্ড পরে আমি তাকাইলে দেখবেন যে একটা বুদ্ধি এটা দেখছেন না অনেকে, একটা বাবর মানে বুঝতেছে মানে এটা, তখন এইটা গানের ভিতরে ঢুকায়, এই গানের ভিতরে ঢুকায় গাভীর জরায়ুতে প্রবেশ করা। বাট আমাদের দেশে সবাই ভুল করে কোন জায়গাটা, যারা নামাজ পড়ে তারা ফজরের সময় ওঠে, ওঠার পরে কি বলছে নবীজি কি বলছে, ফজরের পরে ঘুমাইতে মানা করছে, আর কি আসরের ঘুমাইতে মানা করছে, আমরা হিটা বেশি আল্লাহ কয় যে আটটু পরে ওঠে, আটটু পরে ওঠে, হ্যাঁ এটা করে না আমাদের বেশি করে। বর্তমানে যদি ঝাড়া দিয়ে উঠে যা হয়েছে, শেষ কথাটা কি, ওই যে শেষ কথা আজানের শেষে ডায়লগ কি, আরে আসসালাতু খায়রুম মিনান নাওম, তাই না? সেই কথাটা না, ওইটাকে যদি আল্লাহর বাণী মনে করেন, মানে ওইটা যদি মনে করেন, তাহলে ওইটাকে দিয়ে ধরো আমার কিছুই হয় না, ঝাড়া দিয়ে উঠে যেতে হবে। এই যে ঝাড়া দিয়ে উঠে যাবেন, কায়িক শ্রম করবেন, এতে একটা উপকার আছে, আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়বে। টেস্টোস্টেরন হরমোন যার শরীরে কমে গেছে তার ভালো লাগবে না, হ্যাঁ দুর্বল। এই জন্য বলছে সারা দৌড় দেন, একটা সারা শক্তিতে দৌড় দিলে টেস্টোস্টেরন বাড়বে। আর টেস্টোস্টেরন বাড়বে কোনটা, যদি আপনি ওয়েট লিফট করেন, 2 হাত দিয়ে অনেক ওজন লিফট করেন, আর নাইলে চেয়ার আছে না, এই যে এতে টেস্টোস্টেরন হরমোন পাবে। যাই হোক, কী বললাম, এখন এইখানে আমরা কি করবো, আমরা সিমেন্টটা দিই। এখন ওই যে যেটা বললাম সকালে ওঠার কথা কেন বললাম, সকালে ওঠে না, ওঠে 10টা-11টার দিকে যায় গোয়াল করে, যাইয়া দেখে গরু চোরা ডাক মটর লাগিয়ে রয়েছে, প্রস্তাব করতেছে, সে কেউ উপর লাফ লোভ দেয় না, চোরা ডাক। আর কেউ আছে লাফালাফি শুরু করে, সাথে সাথে ফোন দেয়, ডাক্তার সাহেব প্লিজ যাই আসেন, আমার গরু ডাকছে। প্রথম ভুলটা এখানেই শেষ,
প্রথম আকামটা এনে করে দিলেন, তখন কইলেন কি ওই বেটা তো ও তো গেলেই টাকা পাইব, ও তাড়াতাড়ি হুন্ডার লয়, কারণ এখন তো এই লাইনে কত লোক আছে, আমাদের সরকারি আছে, ব্রাক আছে, এডিএল আছে, এসি আছে, লাল তীর আছে, এজাবেল আছে, আরো থাকতে পারে, হ্যাঁ নাম্বার ছাড়া আছে, এরা যাইয়া করে কুটকে ঢুকাই দেয়, ঢুকাই দিয়েই হ্যাঁ একটু ভাবসাব দিয়ে নেন 1500 দেন 2000 দেন, আবার অনেক সমস্যা দেখতে পায় সে তার চোখে। এই সমস্যাটা অনেক সময় সঠিকভাবে দেখে, অনেক সময় আয়োজনের উদ্দেশ্যে দেয়। মালের জন্য দেয়। আপনাকে আপনি একটা ভিটামিন দিলে ভালো হয়, আপনি একটা হরমোন দিলে ভালো হয়, দেন দেন দেন। এই আসলে এগুলো কিছুই লাগে না, সেই এই যে হরমোন লাগবে না ভিটামিন লাগবে সেটা একমাত্র ডিবিএম, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন পাস করা কোনো ডাক্তার থাকবে সেই বলতে পারবে, অন্য কেউ পারবে না, ওদের পারার কথা না। এখন কি হয়েছে, আপনি মনে করেন যে তখন বীজ দিয়ে দিলেন, মানে আপনি ধরা খাই গেলেন। নিয়ম হলো 12 থেকে 18 ঘন্টা পরে বীজ দিতে হবে, অথবা সকাল বিকাল থিওরি, এম পিএম থিওরি, সকাল থাকলে বিকালে, বিকাল থাকলে পরদিন সকালে, 12 থেকে 18 ঘন্টা পরে বীজ দিতে হবে। কেন? ওই যে ওভুলেশন যেটা হয়, দুইটা ওভারিয়া থাকে না দুই পাশে, জি সেইখান থেকে যে ওভুলেশনটা হবে, সেই ওভুলেশনটা হবে 12 থেকে 18 ঘন্টা পরে। আর গরুদের লাফাইলো কেন, হাম্বা দিল কেন, ওই যেখানে ওই ওভারিটার ভিতরে আপনি মুরগির ডিমের একটা দেখেন না, মুরগি ডিম পাড়া মুরগি জি। ছোট থেকে বড় হয়, লাস্টে একটা বড় হয়, জি। তারপর আরো অনেকগুলো বড় থাকে, তারপরে এরকম দেখবেন আপনার ডিমের নালির মধ্যেও ডিম পাওয়া যায় সবাই করলে, তাহলে বুঝুন একটা সিকোয়েন্সে আসে। এই যে ডিমটা ওই থোকা থেকে ছিঁড়ে আসবে, এর জন্য লাগবে লিউটিনাইজিং হরমোন। এগুলোর জন্য আসলে একদিনে এত শর্ট ক্লাসে হয় না। এই যে মনে করে যে এই যে ডিমটা যে সুইটা হচ্ছে আসবে, আসবে কোথায়, এইরকম জরায়ুটা না, ইউটিউবে দেখেন, এই ফ্যালোপিয়ান টিউব আছে একটা, এটার মধ্যে দুইটা ভাগ আছে, এম্পুলা স্মাথ। এম্পুলা স্মাথের জাংশন, এখানে যখন আসবে আপনি বীজ ঢুকায় দিলেন 12 থেকে 18 ঘন্টা পরে, বীজ যাইয়েই কাজ করবে না, বীজের ভিতরে রূপান্তর করতে হবে, যেটা বলে ক্যাপাসিটাইজেশন, অনেক গতি বেড়ে দেবে, গতি করবে। আর প্রত্যেকটা শুক্রকীটের মাথায় একটা টুপি থাকে, অ্যাক্রোজোমাল ক্যাপ বলে, ওইটা সরে যাবে, তখন ওইটা ওইখানের ওই ক্যাপ ওই মাথা থেকে একটা হরমোন এনজাইম, এর খুব জটিল নাম, হাইল ইউরোনিডেজ এনজাইম, এ যাইয়া ওই ডিমটার মধ্যে সবাই দিতে হবে, ওই যে ওভাম একজন গোটাইয়া শেষ, আরেকজনের গোটাবে শেষ, ওই জায়গাটা পাতলা হবে, চুস করে একজন গেলেই সে যে একটা ব্লক করে দেবে, ডাল্লার সৃষ্টি হয়, আর কেউ ঢুকতে পারবে না। আর ফাটতে যদি দুটো ঢুকতে পারবে, দুটো বাচ্চা ঢুকতে পারবে, অথবা একটাই দুইটা কোনো কারণে এটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল, তখন দুইটা অনেক সময় আছে না আইডেন্টিক্যাল টুইন, একই চেহারা, আবার দেখা যায় যে জোড়া হয়েছে বা দুই চেহারা। আবার জোড়া হওয়ার আরেকটা কাহিনী হইতে পারে যে একসাথে তার দুইটা ডিম এসে গেল, সুপার ওভুলেশন হয়ে গেল, বা অনেক সময় হরমোন দেওয়ার কারণে কিছু হরমোন আছে, এগুলো দিলে একসাথে একটা ডিম পরিপক্ক হয় না, অনেকগুলো ডিম পরিপক্ক হয়। তখন যখন আপনি বীজ দেন, বীজ কতটুকু দেন, এই যে 0.25 মিলিতে কত আছে, 40 লক্ষ 40 মিলিয়ন, বুঝছেন, তার থেকে লাগবে কি একটা, কিন্তু এই পরিমাণ দিতে হবে। আপনি যখন এই যে আমরা এত প্রসেসিং করে মাইনাস কি বলে 4 ডিগ্রিতে আনলাম, তখন কিছু মারা যায়। আবার যখন -140-তে ফ্রিজিং করলাম, মাইনাস কিন্তু জিরোতে তো বড়, তখন কিছু মারা যায়। আবার যখন -196 দিলাম, কিছু মারা যায়। তারপর সেইখান থেকে যখন আমরা আবার থ্রোয়িং করলাম, ওই যে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে 15 সেকেন্ড, তখন কিছু মারা যায়। তারপরে আপনি ভিতরে ঢুকাইলেন, ঢুকানোর পরে ওই শুক্রকীটগুলি একটা শক্তি উদ্দীপনা করে গতি বাইরে যায়, কনসিভ করে। অ্যান্ড কনসিভ যখন করে, কনসিভ করার 5 থেকে 6 দিন পরে এটা ক্রোলিং করতে করতে জ্বরের ভিতরে আসে, আইসিয়া জ্বরের ভিতরে একটা দুধ তৈরি হয়, সেটা ইউট্রাইন মিল, এটা খাইয়া ও বাইচা থাকে। 9 দিনের দিন এই নাভি এখান থেকে একটা বন্ধন সৃষ্টি হয় মায়ের জঠরে, এই তার 45 দিন পর্যন্ত হলো ভ্রূণ, 45 দিনের পরে আনটিল ডেলিভারি পর্যন্ত ফিটাস। যত ওষুধের ক্ষতিকর প্রভাবটা হলো ভ্রূণ স্টেজে। এই জন্য ভ্রূণ স্টেজে আমরা বলি এটা খাওয়াবেন না, ওইটা খাওয়াবেন না, এই ওষুধ খাওয়াবেন না, এই কিনো ওষুধ খাওয়াবেন না বলি না, বিধিনিষেধ হলো 45 দিন পর্যন্ত। এরপর থেকে তবুও নিজেরা ওভার দ্য কাউন্টারে যাইয়া ডাক্তার সবাই দেন এটা করবেন না। আমাদের মধ্যে বহু লোক আছে, আমার কাছে আসছে, আমি দেখলাম এক লোক যে তার সমস্যা নিয়ে, এমন সময় আরেক লোক আছে, তাকে জিজ্ঞেস করে ভাই কিনতে গেছে, তো বললাম বাতাই গেছে, আর ইন্দুর মাটি লাগাই দিতে ওইটার দোষ দিচ্ছি, বড় ইন্দুর তো তাইছি, ঠিক আসলাম, আপনি এখানে আসছেন কেন? আমি বললাম যে আমি না ওই একটা রৌদ্র যদি ডাক্তার ওষুধ হট আপনার ঘাট ডাক্তার দিলাম, কেন
আপনি তার ইন্দুরি মাটি লাগাইতে বলছেন, তা আপনি ইন্দুরি মাটি লাগান, আপনি কেন আসছেন আমার কাছে? এরকম কিছু বেয়াদব টাইপের লোক আছে, ঠিক আছে আছে না? আচ্ছা এখন হলো যে আপনারা ওটা করবেন না, যেহেতু এই যে আজকে একদিন কথা হলো এটা একটা এক্সপোজার, এভিনিউ তৈরি হলো, রাস্তা মানে এই যে আপনারা আর একটা প্রতিষ্ঠানে যাবেন তাদের সাথে একটা এক্সপোজার হলো। হ্যাঁ, আমি বলি এরকম যে এই যে গাছ দেখতেছেন অনেক, জি এই কয়টাই গাছ লাগাইছিল না আর বেশি লাগাইছিল? আর লাগাইছিল। বেশি লাগাইছিল পরে এই কয়টা টিকছে, আর না লাগাইলে কিছুই টিকবে না। এখন আপনার এখানে এসে আমি অনেক কথা বলবো, তার থেকে হয়তো একটা দুটো মানুষ হবে, ওইটি হয়তো কাছে লাগে। আমি এভাবেই বলি, পুরো মুখস্থ রাখ করার দরকার নেই, পড়ে যাও, দেখে যাও, পড়ে যাও, ঠিক আছে? এখন এই যে মনে করেন যে এই যে গাভীটা, যেহেতু এই শাখায় আসছেন, এই যে প্রজনন নিয়ে কথা বলতেছি, এই গাভীটা তখন এই যে প্রজনন 270 প্লাস মাইনাস 10, তাই না? জি 270 প্লাস মাইনাস 10, তাহলে এটার তিনটা ভাগ করছে, 3 মাস, প্রথম 3 মাস, মাঝের 3 মাস, শেষের 3 মাস। প্রথম 3 মাস আর শেষের 3 মাস গুরুত্বপূর্ণ। প্রথম 3 মাসে মানুষের বাচ্চার ঠোঁট কাটা হয় না, তালু কাটা হয় না, এই যে অসংলগ্ন যে জিনিসটা হয়, আপনি দেখবেন যে এই বরাবরটা দাগ আছে আমার সবার, এইভাবে করে এটা জোড়াটা লাগে। এখন যদি ফলিক অ্যাসিডের অভাব ঘটে তাহলে তালু কাটা রোগ। আর এর কুসংস্কার দিচ্ছে কি, চন্দ্রগ্রহণের সময় মাছ কাটছিল, এটা সুপারস্টিশন, কুসংস্কার ওরা সমাজে জানতেও চায় না। আরে বাবা, এখন তো একটা যন্ত্র আইছে, গুগল সার্চ দেন, দেখেন আপনি পারবেন। আবার কাউকে দেখছি রাজও করে ফেলাইছে সেদিন, মানে খুব নাম করা একজন, পরে এদের ব্যাখ্যা দিয়েছে, এটা আর আমি এখানে বলবো না। হ্যাঁ, তো সেখানে দেখলাম যে অনেকগুলো ভুল বলতেছে, খুব নাম করা মানে ওয়াজবিদ, কিন্তু কেউ যে নীল আর্মস্ট্রং নিয়ে যে কথা কইছে, চন্দ্র দ্বিখণ্ডিতের কথা কইছে, এই যে কথাগুলি বলছে, এর মধ্যে তারপর বলছে যে লাইকারে পাঠাইছিল নাসা, লাইকে পাঠাইছিল ইউএসএসআর, রাশিয়া। এই যে এত ভুলভাল দিয়া ওনাদের কিন্তু এটা আশা করা যায় না। উনি একটা ভুল মেসেজ দিলে ওনার উপরে টোটাল ইমেজটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন যাই হোক, এই যে প্রথম 3টা মাস, প্রথম 3টা মাসে গুরুত্বপূর্ণ। এই প্রথম 3 মাসে আমরা ফলিক অ্যাসিড সমৃদ্ধ যা আছে তাই খাওয়াবো গরুর, পিট দেবো। মা যেটা চল থাকবে, শেষ 3 মাসে বাচ্চা খুব দ্রুত পারে। তখন আমরা কি করব, অনেক সময় দেখবেন অনেকে বলে বাচ্চা হওয়ার, বাচ্চা দাঁড়াইতে পারে না, বাচ্চা লেড়াবেড়া হয়ে যাচ্ছে, তখন ভিটামিন ই আর সেলিনিয়াম দিতে হবে। তাহলে ব্রাউন ফ্যাট ডেভেলপ করবে, ওটা শক্তিশালী হবে এবং কাফ মর্টালিটি কম হবে। আমাদের দেশে শতকরা 18টা বাছুর মারা যায় বছর, তো কত বাছুর হয় না তার বাংলাদেশে? আসসালামু আলাইকুম স্যার। আসেন, না শেষ করে দেবো, আমরাও যাবো মসজিদে। আসেন স্যার, আসেন। না আমার কথা শেষই, মানে আমি বলছি এই শর্ট টার্মে যাই হোক, এইভাবে করে আপনারা এখানে বলছি আজকে 4টা রাস্তা হলো। আপনাদের কেউ ইন্টারেস্ট থাকে তাহলে এইখানে একটা যোগাযোগের বাহন আছে, সেগুলো রাখবেন। যদি কেউ গরু টরু পোষেন, সবাই যদি গরু পুষবেন, হ্যাঁ, তারা যোগাযোগ করবেন। অন্তত ওভার টেলিফোনে আপনি যদি মেসেঞ্জারে যদি আপনি একটা ভিডিও বা ছবির বা লক্ষণ বলতে পারেন, তাহলে একটা টেলিমেডিসিন পেয়ে গেলেন, তাহলে আমরা ওই নিয়ে চলতে পারা ভালো। এই আর কি। যাই হোক, আমাদের এখানে আমাদের একজন খুব, মানে আমি খুব তাকে পছন্দ করি, আমার ছোটো ভাই, বাট অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। উনি এখানে পিএস, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসাবে তাহলে অনেক অফিস, তো উনি এখানে জব করেন, উনি এখানে জব করেন, আমি এখানে জব করি। আলহামদুলিল্লাহ। আপনারা আসছেন কোথায় থেকে? ইমাম প্রশিক্ষণ একাডেমি আগারগাঁও। ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমি আগারগাঁও, সারা দেশ থেকে সবার আসছে কেন? জি ঢাকা বিভাগ, ঢাকা এন্ড ময়মনসিংহ। প্রথমত হলো আল্লাহর কাছে প্রাণগুলি শুকরিয়া আদায় করি যে সবাই তো ইমাম। আলহামদুলিল্লাহ। ইমাম মানে আপনারা হলেন সমাজের সবচেয়ে নেতৃস্থানীয় এবং সম্মানী ব্যক্তি, এবং আমাদের দেশ যদি ইসলামাইজড হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়, তখন আপনাদের মর্যাদা সবচেয়ে বেশি থাকবে। এখন যদিও বিভিন্ন প্রেক্ষাপটের কারণে অতীতে আপনার সময় ভালোভাবে কথা বলতে পারেন নাই, বেছে বেছে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়েছে, এখন তো মনে হয় সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। এখন সামনে যে সুযোগ আসছে, কারণ আমাদের প্রধান উপদেষ্টা এসেই বলছে যে পূজা করতে যদি অনুমতি না নেওয়া লাগে, আমার ধর্মীয় কাজ করতে, মানে ওয়াজ মাহফিল করতে কেন অনুমতি নেওয়া লাগবে? উনি কিন্তু সবার জন্য এখন ওপেন করে দিয়েছে। আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে আপনাদেরকে দিনের কাজ, দিনের প্রচার করার জন্য একটা উত্তম সময় এখন আসছে। এই জন্য এটাকে 1 নম্বর কাজে লাগান দরকার। আর 2 নাম্বার হলো, আমরা যেহেতু দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য, ব্যস্ততা থাকবেই, ব্যস্ততার মধ্যেই আমাদের কিছু এমন কিছু কর্ম করা দরকার যে অল্প পরিশ্রমে আমরা যেন একটু বেশি বেনিফিট পাই।
সেটাই হলো আমরা এই লাইভ স্টকের মাধ্যমে, প্রাণী সম্পদের মাধ্যমে আমাদের একটা বিশাল সুযোগ আছে। আগে দেখেন এক একটা খামারি, একটা কৃষকের যে গরু ছিল, তার গরুর দুধ উৎপাদন হতে 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার, এর বেশি হতো না। আপনি 10 লিটার দুধ পালতে হলে 5টা গরু পালা লাগতো, 5টা গরু আর 5টা বাছুর, মানে 10টা গরু পালা লাগতো। এখন আপনি 20 লিটারের যদি দুধ পাইতে চান, তাহলে আপনাকে কয়টা গরু পালতে হবে? 10টা গাভী আর 10টা বাছুর, তাহলে 20টা গরু পালতে হবে। সবগুলো দুধ দেবে এমন কিনা, আপনার তো কিছু ড্রাই থাকবে, আমরা বলি যারা দুধ দেবে এগুলো ড্রাই কাউ বলি, তাহলে আপনার গরু পালতে হবে বেশি। আর এখন আল্লাহ রহমতে এমন একটা পর্যায়ে আসছে, আপনারা এখন যেখানে যারা দেখছেন, এটা কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা এমন একটা পর্যায়ে গেছি যে এখন এই দেশে 40-50 লিটারের অনেক গাভী আছে। এটা শুধুমাত্র এই কৃত্রিম প্রজননের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, কারণ আমরা অনুন্নত জাত, মানে আমাদের দেশি জাতের সাথে উন্নত জাতের সারের ক্রস করায় যে বাচ্চাগুলো পাইছি, সেই বাচ্চাগুলোর প্রোডাকশনটা অনেক বেশি। সেই ক্ষেত্রে যদি আপনাদের জমি থাকে, যে 1 বিঘা, 1.5 বিঘা জমি যদি ঘাস চাষ করার আপনার শুরু হয়, ঘাস চাষ করা লাগে, গরু, ছাগল, ভেড়া, মহিষে যদি আপনি হাত দেন, অবশ্যই ঘাস চাষের ব্যবস্থা থাকতে হবে। ঘাস চাষ না করে আপনি কখনোই এই কাজ আপনি করতে পারবেন না, আপনাকে ঘাস চাষে হাত দিতেই হবে। এই জন্য আপনাদেরকে বলি, যদি আপনাদের আগ্রহ থাকে, একটা ভালো জায়গায় বেড়াতে আসছেন, বেড়া যদি কিছু জ্ঞান নিয়ে যেতে পারেন যে আমি 1-2টা গরু পালবো, 20 লিটার থেকে 25 লিটারের একটা গরু পাললে একটা সংসার চালার জন্য যথেষ্ট। তাহলে আপনি একটা সচ্ছল ফ্যামিলি হিসেবে দাঁড়াবেন এবং আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, মসজিদের মধ্যে থাকে, এটা আপনি ইজিলি করতে পারেন। সেখানে ঘাস চাষ থাকবে। এছাড়াও যদি আপনার গরু দেখবেন যে গাভী পালা একটু জটিলতা আছে, তাহলে গরু মোটা তাজা করবো, 2টা ষাঁড় পালেন, 2টা ষাঁড় পাললে দেখবেন আমাদের এলাকায় অনেক লোক আছে যে সারা বছরে শুধু গরু মোটা তাজা করে, 2-3টা ষাঁড় পালে এই ষাঁড়ের টাকা দেয়, কিন্তু তাদের বছরে ইনকামের ব্যবস্থা হয়ে যায়। সেদিকেও আপনার আসতে হবে। আমরা বলি যে এটা একটা উত্তম জায়গা, অল্প পরিশ্রমে, অল্প Landless crop, খরচে landless crop। আপনি এই কাজগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি বেনিফিট পাতে পারেন। আর এই জন্য আপনারা যে বেড়াইতে আসছেন, এখানে আপনার একটা মানে মানসিক একটা চেঞ্জ আসতে পারে যে আমরা যদি আমরা যদি সরকারি পর্যায়ে খরচ করি, আপনি করলে আরও ভালো করতে পারবেন। আপনি যদি 1-2টা গরু পালবেন, 5টা গরু পালবেন, ম্যানেজমেন্টটা অনেক সুন্দর দিতে পারবেন। আমাদের এখানে কয়েক হাজার গরু আছে, প্রায় 2000-এর মতো গরু আছে, যার ফলে আমাদের সেইভাবে ম্যানেজমেন্ট আমরা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারি। কিন্তু হয়তো ভাববেন যে গরুর স্বাস্থ্য এরকম কেন, এগুলো যখন বাইরে বেরিয়ে যাবেন, দেখবেন ম্যানেজমেন্ট আরও সুন্দর হবে, লাভও বেশি হবে। আমরা যদি গরু পালতে চান, গাভী বা মোটা তাজা করতে চান, তাহলে আমাদের প্রত্যেক উপজেলায় আমাদের লোকজন আছে, সেই লোকজন আপনাকে সহযোগিতা করবে, তাদের পরামর্শ নিয়ে আপনারা আগাইতে পারবেন। এরপরে আমরা তো আছি, এই স্যারেরা আছে, এদের নাম্বার নিয়ে যাবেন, প্রয়োজন ওনাদের সাথে কথা বলবেন। আর যেখানেই থাকেন ভ্যাকসিনটা দিলে আপনি নিশ্চিত থাকবেন যে গরুর অসুখ কম হবে। আমরা ভ্যাকসিনের প্রতি বেশি জোর দিই, যেমন মানুষের আমরা করোনা ভ্যাকসিন দিচ্ছি না, আমরা আমাদের দেশের মানুষের আমরা বিশেষ গ্রহণ করছি। গরুর যে ভ্যাকসিন দিতে পারেন, দেখবেন না গরুর প্রতি আপনার অসুখ কম হবে এবং বেশি বেনিফিট পাবে। যাই হোক, আপনাদের সাথে সঙ্গে হয়তো আরও যদি সুযোগ হয় দেখা হবে, কথা হবে। আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আর দিনের দায়ী হিসাবে আমরা দুনিয়াতে আসি খুবই স্বল্প সময়ের জন্য। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা এখন যেমন একসাথে সবাই কথা বলছি, আমরা যেন সবাই জান্নাতে একসঙ্গে থাকতে পারি। আমিন। আপনাদের জন্য দোয়া করি, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দেশে ফি আমানিল্লাহ। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে। আল্লাহ হাফেজ।